আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বজুড়ে থাকা শ্রমিকদের প্রতি সম্মান ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ল সোসাইটি USA। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি এবং এই সংশ্লিষ্ট বিষয়ে আজ মূলত আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটি মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ, নতুন করে এই স্লোগানকে সামনে রেখে এবার বাংলাদেশে মে দিবস উদযাপিত হচ্ছে। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শ্রমিকদের রক্ত আর ঘামে শিল্প গড়ে ওঠে। শ্রমিকদের বলবো, আপনাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। তিনি বলেন, কোথাও গেলে অনেক শ্রমিক গায়ের ঘামের কারণে আমার সঙ্গে হাত মেলাতে লজ্জাবোধ করেন। আমি তাদের বুকে টেনে বুক মেলাই। শ্রমিকদের গায়ের ঘাম আতর, সুগন্ধি, সৌরভের কারণ। জামায়াতের আমির বলেন, আমরা আসলে মানুষের মাঝে বৈষম্য দেখতে চাই না। সব পেশার মানুষকে আমরা এক চোখে দেখি। মালিক শ্রমিক দ্বন্দ্ব আর চাই না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আর শ্রমিককে বুঝতে হবে, শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদেরও কাজ বন্ধ হয়ে যাবে। তাই শ্রমিক মালিক উভয়ের দায়িত্ব অনেক। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশিদের স্বার্থ রক্ষায় স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, আমি বিশ্বাস করি, বিএনপিও বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম, ঘাম, মেধার ওপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন ও অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয়। সবশেষ এই সংশ্লিষ্টই আরেকটি তথ্য, তা হচ্ছে, গণতান্ত্রিক শ্রম আইন, স্থায়ী মজুরি কমিশন ও ন্যূনতম বেতন 30,000 টাকা করা সহ 9 দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি তুলে ধরে সংগঠনটি। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান সকল বৈষম্য দূর করতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরির নামে শ্রমিকদের সুরক্ষা হরণ বন্ধ করতে হবে এবং স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই ছিল কিছু তথ্য। আমি অনুষ্ঠানের শুরুতে আহসান হাবিব বুলবুল, আপনার কাছে একটু আসি। আমরা যদি দেখি, এই যে শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতারা, আগেও আমরা দেখেছি এবং আজকের কথাও যদি বলি, যে তারা যে বক্তব্য দেন, তারা যে কথাগুলো বলেন, এতে তো আসলে মনে হয় তারা অত্যন্ত শ্রমিক বান্ধব। যদি একটু এই জায়গা থেকেই শুরু করি, যে যারা যখন ক্ষমতায় ছিলেন বিগত সময়ে অথবা যারা এখন আছেন এবং বড় রাজনৈতিক দল যেগুলো আছে, তারা আসলে বাস্তবে কতটা শ্রমিক বান্ধব বলে দেখেন আপনি? আহসান হাবিব বলবো। ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে এবং তার সঞ্চালক হিসাবে আপনি আশফাক আহমেদ, আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার সহ আলোচক যিনি রয়েছেন আব্দুর রশিদ ভাই, তারাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃতপক্ষে আজকে প্রধান উপদেষ্টার যে কথাটি আপনি দেখিয়েছেন, আমরা সেই কথাটিকে স্বাগত জানাই। কিন্তু আমরা যদি বাস্তবে যদি দেখি, যে সময় আমি আপনার এই অনলাইনে আলোচনা করছি, সেই সময় আমার সংগঠনের 10 জন বিশেষ ক্ষমতা এনে কারাগারে, শুধুমাত্র তারা একটি কারখানায় ইউনিয়ন করার প্রচেষ্টা করেছিল। আরেকটি জায়গায়, যে চট্টগ্রামে রিক্সা উচ্ছেদের প্রেক্ষাপটে, তারা রিক্সা চালকদের পক্ষে সংহতি জানাতে গিয়েছে। দুইটি জায়গাতেই ওইভাবে কোনো সংঘাতের বিষয়টি ঘটে নাই, যার জন্য তাদেরকে বিশেষ ক্ষমতা এনে কারাগারে নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা এই জায়গাতে দেখছি যে সরকার যেটি বললেন
যে আন্তর্জাতিক শ্রমমান তার বাস্তবায়ন করবেন, শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবে আসলে তার রূপান্তর কিন্তু প্রতিফলন কিন্তু আমরা তাদের কাজে দেখছি না। একইভাবে আজকের যে সমাবেশ, জাতীয়তাবাদী শ্রমিক দল যে সমাবেশ করেছেন, সেই সমাবেশে আমরা দেখেছি যে তার সেই সংগঠনের যিনি উপদেষ্টা, তিনি তার বক্তব্যে একটি হচ্ছে শ্রমিকদের সামনে এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি বাস্তবায়ন করার কথাটি বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে সামগ্রিকভাবে পূর্বে যার দলীয় জোট সরকারের সময় কিন্তু শ্রম আইন 2006 পাশ হয়েছিল। শ্রম আইন 2006 যখন সংসদে পাশ হয়েছে সেটি মাত্র কয়েক সেকেন্ডে পাশ হয়েছিল, এবং শ্রম আইন 2006 পাশ হওয়ার পরে বাংলাদেশের সমগ্র শ্রমিক আন্দোলন সেটিকে প্রত্যাখ্যান করেছিল, এবং এই আইন বাস্তবায়ন করতে দেয়নি বাংলাদেশের শ্রমিক আন্দোলন। পরবর্তীতে যে সরকার ক্ষমতায় এসেছিলেন সেই সরকারের তৎকালীন প্রধান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি হচ্ছে ক্ষমতায় আসলে এটির পরিবর্তন করবেন, কিন্তু আমরা দেখেছি যে তিনি হচ্ছে পরবর্তীতে যে সংশোধনী করলেন সেই সংশোধনীতে প্রকৃতপক্ষে আমরা এই আইন আসার আগে আমাদের যে অধিকারের স্বীকৃতিগুলি ছিল সেই অধিকারের স্বীকৃতিও আমরা পাইনি। ফলে আমরা দেখছি যে আসলে ক্ষমতায় যারা আসছেন তারা আসলে শ্রমিক বান্ধব এই কথাটি বলছেন, কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমজীবী, এবং যেহেতু তাদের মতামত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারবেন না, ফলে নির্বাচিত হওয়ার জন্যই তারা শ্রমিকদের পক্ষের কথা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে শ্রমিকদের পক্ষে থাকতে পারছেন না। তারা আসলে মালিকদের যে স্বার্থ সেই স্বার্থটি হচ্ছে পক্ষে তারা যাচ্ছে। আরো একটি বড় এর কারণ হচ্ছে যে আসলে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি আসলে আজকে রাজনীতিবিদদের পরিবর্তে আসলে ব্যবসায়ীদের হাতে চলে গেছে। আমরা যদি পূর্বের পার্লামেন্ট গুলো দেখি, তাহলে সেই পার্লামেন্টের অধিকাংশ যারা সদস্য তারা কোনো না কোনো ভাবে ব্যবসার সাথে যুক্ত। ফলে ব্যবসায়ীরা যখন রাজনীতি নির্ধারণ করছেন, স্বাভাবিকভাবে সেখানে শ্রমিক বান্ধব নীতি হওয়ার কোনো সুযোগ নেই। ফলে এই জন্যই আমরা বলছি যে আসলে আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটি আসলে এই কারণেই হচ্ছে আসছে যে রাজনীতিতে ব্যবসায়ীদের যে প্রভাব, সেই প্রভাবটির যদি পরিবর্তন না হয়, তাহলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে প্রতিশ্রুতি দেন না কেন, তাদের নীতিগত জায়গায় শ্রমিকদের যে প্রকৃত মানে মঙ্গল, শ্রমিকদের যে অধিকারগুলি স্বীকৃতি রয়েছে সেগুলি আসলে বাস্তবায়ন করার জন্য সেই সুযোগটা আসলে খুবই ক্ষীণ বলে আমরা মনে করি। কারণ আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রধান শিল্প যে গার্মেন্ট শিল্প, সেই শিল্পের আন্তর্জাতিক শিল্প, ফলে সেই শিল্পের কারণে কিন্তু সেখানে সেই ক্ষেত্রে সকল আন্তর্জাতিক যে শ্রমমান সেগুলো বাস্তবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের ট্রেড ইউনিয়নের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু আমরা এখনো সংকুচিত বুলবুল, ঠিক এই বিষয়গুলোতে আমরা আসবো, স্পেসিফিকলি একটা একটা করে আসলে আসবো এই বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে। যতটা সম্ভব আমরা আসলে আলোচনা করার চেষ্টা করবো। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে আসি একটু একই বিষয় নিয়ে। আপনি তো বিভিন্ন সময় বাংলাদেশে যান এবং ইউএসএতে যে শ্রম আইন অথবা যে পলিসি রয়েছে সেগুলো আপনার জানা আছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন একজন প্রবাসী হিসেবে, যে বাংলাদেশের শ্রমিকদের কতটা মূল্যায়ন করা হয়, কিভাবে মূল্যায়ন করা হয়, এবং এই যে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি আশ্বাস দেন, ভালো ভালো কথা বলেন, কিন্তু বাস্তবিকভাবে আসলে একজন প্রবাসী হিসেবে আপনি কিভাবে দেখেন বিষয়গুলো? ধন্যবাদ আশরাফ ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। ধন্যবাদ বুলুর ভাইকে এবং সেই সাথে দর্শক শ্রোতাদের। আমি একটু ইতিহাস টেনে বলি যে 1886 সালে এই যে আপনার আন্দোলন শ্রমিকদের 8 ঘন্টার জন্য শিকাগো শহরে আমেরিকার, এবং তারপরে ওখানে হে মার্কেট স্কোয়ারে যে একটা মানে বম ব্লাস্ট হয় যার ফলে মানুষ আহত হয়, সেখান থেকে এটা আসলে এর আগে কিন্তু এই মে দিবসটা ছিল কিন্তু একটা স্প্রিং সেলিব্রেশন, অর্থাৎ বসন্তকালে শ্রমিকরা একসাথে এটাকে সেলিব্রেট করতো আনন্দ উল্লাসের জন্য, এবং তার পরবর্তীতে যখন তারা দাবি আদায়ের জন্য এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসে এবং এই আন্দোলনে যখন আঘাত হয় পুঁজিবাদীদের দ্বারা, মালিকের দ্বারা, তখন কিন্তু এটা ধীরে ধীরে একটা মানে দিবস হিসেবে পালিত হয়। যদিও বলে রাখি যে আমেরিকাতে কিন্তু মে দিবস সেভাবে রিকগনাইজ না, এখানে কিন্তু মে দিবসের কোনো ছুটি হয় না। মে দিবস সারা বিশ্বব্যাপী পালন করা হয়, কিন্তু আমেরিকাতে সেভাবে করে এই দিবস পালন করা হয় না, বরং আমাদের আমেরিকাতে লেবার ডে পালন করা হয়, যেটা আমরা পালন করি সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে বা মানডেতে। হাওয়েভার তো মে দিবস আস্তে আস্তে আপনি জানেন যে সমাজতান্ত্রিক বিশ্ব এবং ইউরোপের মধ্যে এটা ছড়িয়ে যায়। শ্রমিকদের অধিকারের জন্য শ্রমিকরা এই দিবসটি পালন করে, এবং 8 ঘন্টা শুধু ওয়ার্ক টাইমের দাবি শুধু না, এর পাশাপাশি অন্যান্য অধিকার, ওভারটাইমের অধিকার, তাদের নিরাপদ
রিটায়ারমেন্টের অধিকার, তাদের স্বাস্থ্য অধিকার, তারপর তাদের ছুটির অধিকার, অন্যান্য সব অনেক কিছু বিষয়ের মধ্যে ইনক্লুডেড হয়। হাউএভার বর্তমানে এই দিবসটি মানে সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পর এই দিবসটি পুঁজিবাদী বিশ্বরা যেভাবে করে নিয়ে এসছে সেটার ঠিক যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি। কারণ যেটা বুলবুল ভাই খুব চমৎকার ভাবে বললেন যে আসলে পুঁজিবাদী ব্যবস্থা সেটা ভালোভাবে চায় কিনা। আমেরিকাতেও কিন্তু আমরা সেটা ফেস করি, যদিও আমেরিকাতে আমি আপনাকে বলে রাখি এখানে শ্রমিকরা কিন্তু অত্যন্ত নিরাপদ, মানে কম্পারেটিভলি অন্য যে কোনো দেশের তুলনায়, বাংলাদেশের তুলনায় অ্যাটলিস্ট এখানে শ্রমিকদেরকে 8 ঘন্টা প্রতিদিন কাজ করানো হয়, 40 ঘন্টা তাদেরকে মানে ফুল টাইম সপ্তাহে কাজ করে, তাদের ছুটি আছে, মেডিকেল ছুটি আছে, তারপর মায়েদের গর্ভকালীন ছুটি আছে, বাৎসরিক ছুটি আছে, এছাড়াও তাদের তাদের পেনশন সুবিধার জন্য নিরাপত্তা তহবিল আছে এবং তাদের মিনিমাম ওয়েজ নির্ধারণ করে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, যার ফলে এখানকার মালিক শ্রেণী অথবা যারা ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে, যার ফলে আমেরিকার শ্রমিকরা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি নিরাপদ। এবং আপনি জানেন যে সারা পৃথিবী থেকে মানুষ আমেরিকাতে আসে, এখানে জব করে, কারণ এখানে নিরাপত্তার জন্য তারা এটাকে ফিল করে। আর সর্বোপরি কথা হচ্ছে যে এখানে আইনের শাসন এবং গণতন্ত্র যেটুকু আমরা ফিল করি সেটুকু এখানকার শ্রমিকদের নিরাপদ করে। এখন আমি যদি বাংলাদেশ প্রসঙ্গে আসি, এই জিনিসগুলো বাংলাদেশে আপনি দেখলে ফ্রাস্ট্রেটেড হবেন, কারণ বাংলাদেশে এই উদ্যোগগুলো ঠিক সেভাবে করে কার্যকরী করা হয়নি। রানা প্লাজায় যে দুর্ঘটনাটা ঘটেছিল এর পরে শ্রমিকদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সেভাবে পূরণ করা হয়নি, যার ফলে শ্রমিকরা এখনো আন্দোলন করছে। শ্রমিকদের বেসিক কিছু যে দাবি দাবা ছিল, বিশেষ করে তাদের স্বাস্থ্য, চিকিৎসা এবং মাতৃকালীন ছুটি এবং তাদের একটা মিনিমাম স্যালারি, এগুলো কিন্তু বাংলাদেশে কার্যকরী হয়নি। কিন্তু বাংলাদেশকে এটা কার্যকরী করতে পারে কিনা প্রশ্ন যদি আমরা করি তাহলে হয় হ্যাঁ অবশ্যই পারে। কিন্তু কথা হচ্ছে ওভারঅল বাংলাদেশকে যদি আপনি দেখেন যে দেশের মধ্যে প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু লেবার কোড নাই, কিন্তু অথচ লেবার কিন্তু প্রত্যেক জেলায় রয়েছে। আমাদের প্রায় 8 কোটি লেবার রয়েছে সারা বাংলাদেশের মধ্যে, কিন্তু প্রত্যেক জেলায় জেলায় আমাদের লেবার কোড নাই। তারপরে লেবার আইনগুলো আইএলও যেটা বলেছিল, আমেরিকাও সেটা সাজেস্ট করেছে যে আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাংলাদেশের আইনগুলোকে সংস্কার করা, সে কাজগুলো কিন্তু সেভাবে করে এগোনো হয় নাই, যার ফলে অনেক ফ্রাস্ট্রেশন রয়েছে। আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব চমৎকার ভাবে বলেছে, আমরা যদি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যদি এই কাজগুলো যদি বাস্তবায়ন না করি তাহলে নতুন যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমাদের বাস্তবায়ন হবে না। তাছাড়া রাজনীতিবিদরা তো তাদের নিজস্ব রেটরিক তারা তো দেবে নেই। যেমন আমাদের একজন নেতা, জামায়াতের নেতা বলেছেন যে শ্রমিকদের ঘাম তার কাছে আতরের মতো লাগে, তাই না? এই কথাটা শুনতে ভালো লাগে, ইট ইজ ভেরি পাওয়ারফুল। বাট সত্যি কি শ্রমিকদের প্রতি আমরা ততখানি সমবেদনা সম্পূর্ণ কিনা, কম্পেশনেট কিনা? এবং আমাদের বিএনপির আপনার মহাসচিব যে কথাটা বলেছে যে তৃণমূল পর্যায়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, খুব সুন্দর কথা। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল আসলে শ্রমিকদের জন্য তারা কতখানি আইন এবং কি করেছে এবং কতখানি আইন সংশোধন করেছে, এটাতে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আমরা সবাই ফ্রাস্ট্রেটেড হব। তা এখন কথা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের অর্থনীতি প্রগ্রেস এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট, এটার উপর ভিত্তি করে বাংলাদেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতেই হবে এবং তাদের বেসিক রাইটস গুলো পূরণ করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আইনের শাসন, গণতন্ত্র বা সুশাসন না থাকে তাহলে কিন্তু শ্রমিকদের অধিকার মালিক পক্ষ কিন্তু চুরি করে নেবে এবং মালিকরা কিন্তু সবসময় পুঁজিবাদী, এবং পুঁজিবাদ কিন্তু সবসময় শ্রমিকদের অধিকার চুরি করতে ব্যস্ত থাকে। তো আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এবং অনেক সংস্কারমূলক কাজ করতে হবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। আমি একটু আসলে বুলবুল আপনার কাছে আসি। মিনিমাম ওয়েজের যে বিষয়টি, ন্যূনতম মজুরির যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো অথবা যে দাবিগুলো তোলা হয়েছে, যে 30,000 টাকা বেতন ন্যূনতম করার যে প্রস্তাবটি, এটি আসলে নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের বাস্তব জীবনযাত্রার যে ব্যয় সেইটি কিভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং 30,000 টাকার প্রস্তাবে আসলে কিভাবে আসা, একটু যদি বলতেন ছোট করে। আসেন বুলবুল। ধন্যবাদ আপনাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। এবং রশিদ ভাই সুন্দরভাবে আলোচনা করেছেন পুঁজিবাদী যে ব্যবস্থার এবং শ্রম যে মে দিবসের ইতিহাসকেও স্মরণ করেছেন, সেজন্য ধন্যবাদ। এবং আপনি যথার্থ যে বলেছেন সেটি হচ্ছে যে শ্রমজীবী মানুষ যে কাজ করে সেটি হচ্ছে তার জীবিকার জন্য। আমরা আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইন সাংবিধানিক যে অধিকারের কথা আমরা বলি, যদিও সেখানে কৌশল করা হয়েছে যে মৌলিক অধিকারের চ্যাপ্টারে রাখা হয়নি, কিন্তু তারপরেও আমরা মৌলিক অধিকার হিসেবে যেটা বলি যে আমার যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে চাহিদাগুলি সেই চাহিদাগুলি পূরণ হওয়া। এবং আমরা জানি যে আসলে আমাদের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার একটি অনুপাত রয়েছে এবং সেই নির্ভরশীলতা কিন্তু যারা ধনী এবং উচ্চবিত্ত তাদের তুলনায় যারা শ্রমজীবী মানুষ তাদের বেশি। ফলে একটি পরিবারের যে চলার জন্য যে প্রয়োজন
সেই প্রয়োজনটাকে যদি আমরা হিসাব করি, তাহলে বিভিন্ন যে গবেষণা সংস্থাগুলি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাদ্য পুষ্টি ইনস্টিটিউট রয়েছে, তাদের হিসাব অনুসারে এই মুহূর্তে একটি পরিবারের 4 সদস্য যদি একটি পরিবার হয়, তাহলে সেই পরিবারের যে খাদ্যের জন্য যে প্রয়োজন, সেই প্রয়োজনটি হচ্ছে 15,000 টাকার উপরে। আর সাধারণভাবে আমরা জানি যে একটি মানসম্পন্ন জীবনযাপনের জন্য খাদ্য ব্যয় হতে হবে কম, এবং খাদ্য বহির্ভূত যে ব্যয়, সেই ব্যয়টি হচ্ছে যদি বাড়ে, তাহলেই মাত্র যত বেশি এই ব্যয়টি বাড়বে, তত বেশি একটি জীবন মানবিক জীবন হয়ে উঠবে। ফলে আমরা সেই হিসাবগুলো করে দেখেছি, যদি শ্রমিককে যদি একটি পুষ্টিকর খাবারের সরবরাহ যদি নিশ্চিত করতে হয়, শ্রমিককে যদি সুস্থ শ্রমিক হিসাবে রাখতে হয়, এবং শ্রমিককে যদি তার একটি মানবিক জীবন, সেই জীবন উপহার দিতে হয়, তাহলে আজকের সময়ে সেটি 30,000 টাকার তুলনায় কোনোভাবেই কম হওয়ার সুযোগ নেই। আর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেই বিষয়ে যতগুলি গবেষণা সংস্থা রয়েছে, সেই গবেষণা সংস্থাগুলির রিপোর্ট সেগুলোকে পর্যালোচনা করেছে, এবং নিজেরাও যে খাদ্য গবেষণা ইনস্টিটিউট, তারা যে বলেছে যে একজন মানুষের প্রতিদিন যে 3,000 ক্যালোরি যে শক্তির প্রয়োজন হয়, সেই 3,000 ক্যালোরি শক্তির যোগান দেওয়ার জন্য যে ধরনের খাদ্য লাগে, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে যে আপনি যে বিষয়টি বলছেন, যে আমি জাস্ট এই বিষয়টি বলে শেষ করছি যে প্রকৃতপক্ষে এটিও হিসাব করা হয়েছে যে আমাদের দেশে যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতাতে মালিকদের পক্ষেও এটি দেওয়া সম্ভব বলেই আমরা মনে করছি। কারণ সরকার যে মাথাপিছু আয়ের কথা বলেছে, যদি আমরা সেই মাথাপিছু আয়ের কথা ধরি, তাহলে একটি পরিবারের যতজন সদস্য, প্রত্যেকের মাসিক আয় কিন্তু 30,000 টাকার উপরে হওয়ার কথা। সেখানে আমরা পরিবারের যে প্রধান আয় করছে তার আয়ের কথা বলছি। ফলে এই কারণে আমরা বলছি যে অবশ্যই যদি রাষ্ট্র তার বন্টন ব্যবস্থাকে সুষম করে, রাষ্ট্রে যে প্রতিশ্রুতি দিয়েছে তারা বৈষম্য নিরসন করবে, যদি সেই প্রতিশ্রুতিতে রাষ্ট্র দাঁড়ায়, তাহলে রাষ্ট্রের পক্ষে এই ব্যবস্থা নেওয়া সম্ভব এবং মালিকরা এটি দিতে পারে। জি, ঠিক এই জায়গাটাতে আমি আপনার কাছে একটু আসতে চাই হাসান হাবিব বুলবুল, যে এই যে শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে কি এইভাবে ন্যূনতম মজুরির কোন স্পেসিফিক কিছু বলা আছে? সেখানে ন্যূনতম মজুরির কথা বলা আছে, কিন্তু স্পেসিফিক কোনো অ্যামাউন্ট অথবা কোনো মার্জিন দেওয়া এই ধরনের কিছু আছে? শ্রম সংস্কার কমিশন যেহেতু যে সুপারিশটা দিয়েছেন, সেই সুপারিশটা আসলে একটি সাধারণ সুপারিশ, কোনো বিষয়ে আসলে সুনির্দিষ্ট করে সেই বিষয়টি তারা দেন নাই, বা তারা আসলে দিতেও পারেন না। কারণ যেহেতু এটি হচ্ছে একটা সামগ্রিকভাবে কর্মপরিবেশের যে অবস্থান এবং শ্রমমান এবং শ্রমিকের যে জীবনমান, সেটি উন্নয়নের জন্য একটি সাধারণ বক্তব্য। ফলে আজকের যে সুপারিশ, সেটি বাস্তবায়ন হতে আসলে কতদিন লাগবে সেটিও যেহেতু ওনারা জানেন না, এই জন্য ওনারা একটি মানের কথা বলেছেন, যে আসলে জাতীয় ন্যূনতম মজুরি থাকা উচিত, একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করা দরকার, এবং প্রত্যেকটা খাতে আলাদা তার উৎপাদনশীলতা এবং সেখানে শ্রমিকের জীবনমানের যে ব্যয় প্রয়োজন, সেগুলো বিচার করে প্রত্যেকটা খাতের জন্য আলাদা মজুরি নির্ধারণ করা দরকার। এবং প্রতি 3 বছর, আমাদের বর্তমান আইনে রয়েছে যে 5 বছর পর পর মজুরি নির্ধারণ করার আইন রয়েছে। তারপরেও আমাদের যে মজুরি বোর্ড, তাতে যে মাত্র 46টা খাত অন্তর্ভুক্ত, কিন্তু সেখানেও আমরা দেখি যে অনেক খাত রয়েছে যেখানে বহু বছর হয়ে গেছে মজুরি বোর্ড কিন্তু সেখানে সেই মজুরিটি পুনর্নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আমাদের যে শ্রম সংস্কার কমিশন আজকে যেটি বলছে যে 5 বছর আসলে অনেক সময়, কারণ এই সময় যে মূল্যস্ফীতি ঘটে, সেই মূল্যস্ফীতির প্রতিফলন পরবর্তী যে মজুরি নির্ধারণ হয়, আমরা সেখানে দেখি না। শুধু সেটি নয়, যখন মূল্যস্ফীতি হয় সেই তুলনায় যখন বাৎসরিক মজুরিটা সমন্বয় হচ্ছে না, তাহলে শ্রমিকের প্রকৃত মজুরি আসলে বাড়ার বদলে মজুরি কমে যাচ্ছে। ফলে এই কারণেই শ্রম সংস্কার কমিশন বলেছে যে প্রতি 3 বছর পর পর মজুরি নির্ধারণ, পুনর্মূল্যায়নের যে বিষয়, সেটি করা উচিত। আপনাকে ধন্যবাদ হাসান হাবিব বুলবুল। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে আসি, আপনার কাছে একটু ভিন্ন রকমের প্রশ্ন রাখি। এই প্রসঙ্গেই আসলে যদি আমরা একটু দেখি যে বৈশ্বিক যে শ্রমবাজার, সেখানে যদি আমরা একটু তুলনামূলক আলোচনা করি, স্পেশালি আপনি যদি একটু বলেন যে ইউএসএর শ্রমবাজারের ব্যাপারটা এবং বাংলাদেশের যে বিষয়গুলো বলছিলেন হাসান হাবিব বুলবুল, এই বিষয়গুলো, এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমরা তো দেখি যে ইউএসএতেও বিভিন্ন ট্রেড ইউনিয়ন অথবা শ্রমিকরা বিভিন্ন সময় তারা আন্দোলন করেন, বিক্ষোভ করেন, সেখানেও করেন, তাদেরও চাওয়া পাওয়া আছে।
কিন্তু বাংলাদেশের শ্রমিকরা আসলে কতটা সুবিধা পান অথবা কতটা সুবিধা বঞ্চিত আপনার কাছে কি মনে হয়? কারণ এই বিষয়টা আসলে জানা দরকার, দর্শকদেরও যেমন জানা দরকার এবং পরবর্তীতে যারা শ্রমিক অথবা অন্যান্য যারা আছেন তাদেরও জানা দরকার। কারণ তাহলে হয়তো তাদের চাওয়া পাওয়ার জায়গাটা তারা একটু বুঝতে সুবিধা হবে এবং তারা আরো বেশি চাওয়ার জায়গাটা তাদের তৈরি হতে পারে। একটু বলবেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। আসলে হচ্ছে কি, আমরা যখন মানুষ হিসেবে মানুষের প্রতি সেন্সিটিভ এন্ড কম্পেশনেট হই তাহলে কিন্তু প্রবলেম গুলো সলভ করা কিন্তু ইজি হয়ে যায়। কিন্তু দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে শাসক শ্রেণী কিংবা মালিক শ্রেণী তারা কখনোই বাংলাদেশের বা শ্রমজীবী মানুষের প্রতি কম্পেশনেট বা সেন্সিটিভ ছিল না, যার ফলে তাদের অধিকার নিয়ে এখনো পর্যন্ত আন্দোলন করতে হয়। এখন আমেরিকাতে কিন্তু, যেহেতু আমেরিকা পুঁজিবাদী দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র এবং এখানে অর্থ, ডলার, দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড, এখানে যার ফলে শ্রমিকদের সুযোগ সুবিধাগুলো এখানে যখন কোনো কিছু নিয়ে আন্দোলন করা হয় গণতান্ত্রিক ওয়েতে, তখন কিন্তু সেই মানে কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে শোনা হয়। এবং এখানে কিন্তু আইন কানুন খুবই স্ট্রং, এবং এখানে শ্রমিকদের, আপনি জানেন যে 1886 থেকে শ্রম অধিকারের জন্য এখানকার শ্রমিকরা আন্দোলন করতে করতে এখন যখন এতদিনে পৌঁছেছে প্রায় মনে করেন 150 বছরের কাছাকাছি, সেখানে শ্রমিকদের অধিকার তো অবশ্যই এখানে নিশ্চিত রূপে। আমরা কিন্তু, আপনি আমেরিকাতে দেখবেন না সেইভাবে করে এখানে শ্রমিকদেরকে নিয়ে সেরকম আন্দোলন হচ্ছে, কিংবা শ্রমিকদের অধিকার নস্যাৎ করার জন্য মালিক শ্রেণীরা উঠে পড়ে লেগেছে। এগুলো খুব এই দেশের মধ্যে খুব ফ্রেঞ্চ ওয়েতে হয়, বা হয় না বললেই চলে। এখন দেখেন, আমরা এখানে ন্যূনতম মজুরি, এখানে যেমন নিউ ইয়র্ক স্টেটের কথা বলি, প্রত্যেকটা স্টেট কিন্তু তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেয়। নিউ ইয়র্ক স্টেটে এখন ন্যূনতম মজুরি হচ্ছে ঘন্টায় $15। এর পাশাপাশি মনে করেন যে ওদের 401k থাকে, অর্থাৎ 401k মানে হচ্ছে যখন আপনার ইনকামের কিছু টাকা কিন্তু একটা ফান্ডে বা তহবিলে যায়, সেই তহবিলটা কিন্তু আবার সরকার সেখান থেকে, স্টেট সেখান থেকে আবার প্রোভাইড করে ডবল পরিমাণে। এবং আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আপনার রিটায়ারমেন্ট পেনশনের পাশাপাশি এই টাকাটাও আপনি পাবেন। এই টাকাটা আবার পুঁজিবাজারে, শেয়ার মার্কেটে খাটানো হয়, সেখান থেকে যদি প্রফিট আসে, সেই প্রফিটও কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যায়। যার ফলে শ্রমিকদেরকে এখানে তাদের মেডিকেল লিভ থেকে শুরু করে, তারপরে মানে সাপ্তাহিক ছুটি তো আছেই, বাৎসরিক ছুটি তো আছেই। মানে এখানকার সিস্টেমটাকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে কম্পারেটিভলি শ্রমিকরা অনেক বেশি ভালো অবস্থার মধ্যে থাকে, যেটা। আর এখানকার কিন্তু শ্রমিক আইনগুলো খুব কঠিন। আমি আপনাকে বলে রাখি, আমি নিজেও একটা কোম্পানি চালাই। কোন শ্রমিক যদি তার ওয়ার্ক প্লেস থেকে কখনো যদি কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক বা অন্য কোনো হ্যারাসমেন্ট হোক বা অফিসিয়াল হ্যারাসমেন্ট হোক, সে যদি কমপ্লেন করে, জাস্ট শুধু তাকে ফোন পিক আপ করে 311 ডায়াল করে তাকে শুধু কমপ্লেন করতে হবে। এবং যে মেশিনারি এখানে আছে, দ্য গভর্নমেন্ট মেশিনারি, সেই মেশিনারি কিন্তু রাইট ওয়ে সেখানে কাজ করে, সাথে সাথে কিন্তু ওখানে লোক উপস্থিত হয়ে যাবে এবং দেখবে কিন্তু। এবং এখানে কিন্তু ওয়ার্ক প্লেস গুলোকে নিয়মিতভাবে তদন্ত করা হয়, স্টেট এবং সিটি পর্যায়ে লোকে এসে দেখে এখানে মানে পরিবেশ ঠিক আছে কিনা, এনাফ ভেন্টিলেশন সিস্টেম আছে কিনা, এনাফ এক্সিট এন্ড এন্ট্রান্স সিস্টেম আছে কিনা, তারপরে হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কি কি উদ্যোগ নিয়েছি ইত্যাদি অনেক কিছু, এগুলো কিন্তু মনিটর করা হয়। দ্য ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে কিন্তু এই মনিটারাইজেশন গুলো নাই, যদিও কিছু আইন কানুন বাংলাদেশে করে রাখা হয়েছে, কিন্তু এগুলোকে যে মনিটর করবে এবং সেগুলোকে যে নিয়মিত ভাবে দেখবে এবং ওখানে ওদের বেসড অন দা গ্রাউন্ড সাজেশন এটার উপরে মানে নতুন আইন তৈরি করা হবে কিংবা সেন্ট্রালি উদ্যোগ নেওয়া হবে, এগুলো কিন্তু আমরা বাংলাদেশে খুব হার্ডলি দেখি। যার ফলে বাংলাদেশের শ্রমিকরা হয় কি, আমি যখন ঢাকাতে যাই, 20 বছর ধরে আমি আমেরিকায় আছি, যখন আমি সকালবেলা মিরপুর দিয়ে হাঁটি, তখন দেখি হাজার হাজার এই যে নারীরা কিংবা ইপিজেড অঞ্চলে হাজার হাজার নারীরা যখন যায়, তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায়, আপনাকে ভিতরে ঢুকে দেখতে হবে না, তাদের চেহারা ফিগারের দিকে দেখলে বোঝা যায় যে তাদের স্বাস্থ্য সেবা ঠিক নাই, তাদেরকে ভালো স্যালারি দেওয়া হচ্ছে না, তাদের শরীর কেমন যেন শীর্ণ জীর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে এখনো আমরা মানে কি, মানে এগুলো দেখলে খুব কষ্ট লাগে আমাদেরকে। কারণ কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে বাংলাদেশ, এটা তো খুব কঠিন কাজ না। বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আমরা তো ডেভেলপমেন্ট, আমাদের তো জিডিপি জানি, আমাদের ইনকাম জানি, আমাদের ফরেন ইনকাম জানি, এগুলোকে ক্যালকুলেট করে আমাদের যে পরিমাণ শ্রমিক আছে, এই শ্রমিকদেরকে আসলে ন্যায্য মূল্য কতটুকু দেওয়া উচিত, 30,000 না 35,000 না কতটুকু, এটা ক্যালকুলেট করতে কিন্তু খুব বেশি ম্যাথমেটিশিয়ান হওয়ার দরকার নেই। এটা সরকার করতে পারে এবং এগুলো বাস্তবায়ন করতে পারে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কিন্তু শ্রমিকদের অধিকার রক্ষা করা সম্ভব বাংলাদেশে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ধন্যবাদ। ঠিক এই জায়গাতে আসান আমি বুলবুল, আমি আপনার কাছে আসি। ট্রেড ইউনিয়নের কথা বলছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। বাংলাদেশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের যে অধিকার, সেটা আসলে বাস্তবে কতটা কার্যকর যদি একটু বলতেন, এবং এই ক্ষেত্রে কি কি বাধা রয়েছে, সাথে আমি আর একটু জুড়ে দিই আপনাকে। এই ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে এই যে কেন ইম্প্যাক্ট হয় না, এই জায়গায় কি আপনি মনে করেন যে এইখানেও এই যে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণের যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো খুব বেশি হ্যাম্পার করে কাজটাকে? জি, ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। কারণ বাংলাদেশের যে শিল্প সম্পর্ক, সেই শিল্প সম্পর্কের জন্য যদি একটি ভারসাম্যপূর্ণ শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেক্ষেত্রে ট্রেড ইউনিয়নের যে উন্নয়ন এবং তার যে একটি আদর্শিক চর্চা, সেটি জরুরি। কিন্তু
আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র মালিক দ্বারা প্রভাবিত রাষ্ট্র ব্যবস্থাপনা, এবং সেই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য আমরা শুধুমাত্র মালিকদের দ্বারাই এই ট্রেড ইউনিয়ন গঠন এবং চর্চার জায়গায় বাধাগ্রস্ত হই না। রাষ্ট্রের সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই দপ্তরগুলো আসলে ট্রেড ইউনিয়ন যেন গঠিত না হয় তার জন্য আইনের মধ্যে যত ধরনের জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো তৈরি করে রেখেছে। শুধু সেটাই নয়, আইনে যা নেই সেই বিষয়গুলো যখন ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য আবেদন করা হয় তারা সেই বিষয়গুলো চান। এবং শুধু সেটাই নয়, ট্রেড ইউনিয়ন করা যেখানে শ্রমিকের স্বাধীন অধিকার, সেখানে ট্রেড ইউনিয়নের যে তথ্য সেই তথ্যগুলো এই শ্রম যে দপ্তর যারা হচ্ছে নিবন্ধনের দায়িত্বে রয়েছেন তারা হচ্ছে চিঠি দিয়ে মালিকদের কাছে জানতে চান যে এই বিষয়ে আপনারা তথ্য দেন। তারপর বলেন যে আমরা তো ইউনিয়ন হয়েছে এটা বলি নাই, আমরা শুধু এই তথ্যগুলো চেয়েছি। যে দপ্তরের দায়িত্ব হচ্ছে ইউনিয়ন নিবন্ধন দেওয়ার, সেই দপ্তর যখন কোনো একটি তথ্য চায় তখন মালিকের নাকি সেটি বুঝতে বাকি থাকে। সেই জায়গায় যদি আমরা আরেকটা দেখি, আমরা আসলে রাষ্ট্রের সরাসরি এই সরকার কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যারা বলছেন যে সরকারি যারা কর্মচারী তারা 3 জনের বেশি সমবেত হওয়া যাবে না। তারা এরকম নাকি আইনের বিধান করতে যাচ্ছেন যে 8 দিনের নোটিশেই একজন সরকারি কর্মচারী তাকে অপসারণ করা যাবে। আবার ঠিক একইভাবে বিপরীত দিকে যে সময় শ্রম সংস্কার কমিশনের হচ্ছে যে কাজ চলছে সেই সময়ই আমরা দেখলাম যে সরকার নতুন করে আউটসোর্সিং নীতিমালা করেছে। অথচ আমরা জানি যে এই আউটসোর্সিং যে প্রক্রিয়াটি সেটি আসলে প্রকৃতপক্ষে পূর্বের সরকার তার দলের কিছু মানুষকে এবং আমলাতন্ত্রের যেন তাদেরকে নিরঙ্কুশ সমর্থন দেয়, এই জন্য আমলাতন্ত্রের আত্মীয় স্বজন তাদেরকে পুনর্বাসিত করার সুযোগ দেওয়ার জন্য এক ধরনের মানব যে আদম ব্যবসায়ের যে কোম্পানি সেই কোম্পানি গঠনের আসলে সুযোগ দিয়েছিল। এই সরকারও কিন্তু সেটিকে অব্যাহত রাখার জন্য নীতিমালা জারি করলো। আবার একইভাবে এখানে হচ্ছে দিনমজুর নিয়োগের জন্য একটি নীতিমালা জারি করেছে। দিনমজুর যাদেরকে দৈনিক মজুরিতে যাদের নিয়োগ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে 22 দিনের বেশি মজুরি দেওয়া হবে না, অথচ সেটিকে সাময়িক কাজ হিসেবে খাতা কলমে প্রমাণ করার জন্য। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের একজন আয়া, তার কাজটা কি সাময়িক হতে পারে? একজন আয়া কি তার কাজ 22 দিনের পরে বাকি 8 দিন না করলে ওই প্রতিষ্ঠানটা কি চলবে? অথচ এই আয়া নিয়োগ করা হচ্ছে দৈনিক মজুরিতে, তাদেরকে এই বছরের পর বছর চাকরি করছে, তার প্রতি মাসে তাকে 30 দিনই ডিউটি করতে হয়, অথচ তাকে আগে 25 দিনের মজুরি পেত, এখন তারা 22 দিনের মজুরি পাচ্ছে। তাহলে সরকার যে কথাটি বলছে তারা সকল অনিয়ম দূর করবে, অথচ সেই অনিয়মের পথেই তারা হাঁটছে। ফলে এই জন্যই আমরা বলছি যে বাংলাদেশের যে ট্রেড ইউনিয়ন অধিকার, এই ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত আইএলওর যে কনভেনশন 87 এবং 98, আমরা পূর্বে সরকারকে শুনেছি যে তারা 72 সালে এই সমস্ত মানে এই কনভেনশন গুলোকে অনুস্বাক্ষর করেছিল, কিন্তু প্রকৃত সত্য এইটি যে আসলে এই 28টি কনভেনশন প্রকৃতপক্ষে পাকিস্তান আমলে অনুস্বাক্ষরিত হয়েছে। আসলে বুলবুল, ঠিক এই জায়গায় আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে। জি, ঠিক যেই জায়গাটাতে আপনি আছেন ঠিক এই জায়গায় আমার একটি প্রশ্ন আছে। বাংলাদেশে বর্তমানে যে বিদ্যমান যে শ্রম আইন, এগুলো আসলে আপনি আইএলওর কথা বলছিলেন, আইএলওর মানদণ্ড অনুযায়ী কতটা আপডেট? আমরা যদি বলি সেটি হচ্ছে যে আইএলওর 191টি কনভেনশন রয়েছে, 208টি রিকমেন্ডেশন রয়েছে এবং 6টি প্রোটোকল রয়েছে। এই কনভেনশনগুলির মধ্যে 10টি কনভেনশন, 5টি বিষয়ের উপর 10টি কনভেনশন মৌলিক। আইএলওর যে কোনো সদস্য রাষ্ট্র যদি সেটি অনুস্বাক্ষর করুক এবং না করুক, সেই রাষ্ট্রকে এই কনভেনশনগুলো পালন করতে হয়। এই 10টি কনভেনশনের কিন্তু 2টি কনভেনশন বাংলাদেশ এখনো অনুস্বাক্ষর করে নাই। একটি কনভেনশন বাংলাদেশ স্বাধীন হওয়ার 51 বছর পর 2022 সালে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। তাহলে এই জায়গায় দেখেন যে বাংলাদেশ যে আন্তর্জাতিক শ্রমমান তার যে মৌলিক কনভেনশন গুলো, সেই মৌলিক কনভেনশন গুলো সবগুলো এখনো অনুস্বাক্ষরই করে নাই। আইএলও কনভেনশন 190 যেটিকে নিয়ে রশিদ ভাই বলছিলেন যে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, সেই হ্যারাসমেন্টকে কেন্দ্র করে যে কনভেনশন, সেই কনভেনশনে এখন পর্যন্ত বাংলাদেশ অনুস্বাক্ষর করতে পারেনি। এই কর্মক্ষেত্রে নারীদের প্রতি আচরণ সংক্রান্ত আমাদের শ্রম আইনের একটি ধারায় খুব সামান্য কথা বলা আছে যে নারীদের প্রতি অশালীন আচরণ করা যাবে না, অথচ ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট সংশ্লিষ্ট যে বিষয়, এই বিষয়ে আমাদের শ্রম আইনে কোনো কিছু নেই। 2022 সালে আমাদের বিধিমালায় কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিন্তু আইনে না থাকলে
বিধিমালা দিয়ে আসলে কোনো কিছু কার্যকর করা যায় না। আমরা যে মৌলিক কনভেনশন গুলোর কথা বলছি, সেই মৌলিক কনভেনশন গুলো আমাদের আইনে প্রতিফলিত হয়নি। আমরা 87 এর যে কথা বলি, 98 এর যে কথা বলি, সেই 87 এবং 98 এ ইউনিয়ন করার ক্ষেত্রে এবং যৌথ দর কষাকষির ক্ষেত্রে যে অবাধ স্বাধীনতার কথা রয়েছে, সেই চর্চাটি বাংলাদেশে নেই। আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম যে আমার সংগঠনের গার্মেন্টস উইং এর সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ রবিনটেক্স নামে একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসে ইউনিয়ন করার কারণে তার বিরুদ্ধে মালিক কর্তৃপক্ষ মামলা দিয়েছে, আবার সরকার বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়েছে। এই ইউনিয়নের যিনি সভাপতি একজন নারী, সীমা আক্তার, তার 2টা ছোট ছোট বাচ্চা রয়েছে। এই সীমা আক্তারকে কিন্তু এখন পর্যন্ত বিশেষ ক্ষমতা আইনে কারাগারে আটকে রাখা হয়েছে। ফলে রাষ্ট্র আসলে কতখানি মানবিক এবং রাষ্ট্র আসলে আইনকে কতখানি আন্তর্জাতিক শ্রমমানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চায়, সেটি এখানে বিবেচ্য। আমি আরো একটি কোম্পানির কথা বলতে পারি, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে রয়েছে, এশিয়ান পেইন্টস। সেই কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের না জানার সুযোগ নিয়ে শ্রমিকদের সাথে কৌশল করে একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি করে আজকে সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ তাদেরকে শ্রম আইনের একটি ধারার অপপ্রয়োগ করে চাকরিচ্যুত করেছে। একটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদেরকে যদি এত সহজেই মালিকরা চাকরিচ্যুত করে দিতে পারে, আবার তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে, আবার এই ইউনিয়নের বিলুপ্তির জন্য অসৎ শ্রম আচরণে শ্রম দপ্তরে অভিযোগও করেছে, এবং সেই অভিযোগের এখনো যে মীমাংসা আলোচনা, তার ফলাফলের আগেই মালিকরা সিদ্ধান্ত নিয়ে নিল। অথচ আমরা দেখছি যে প্রকৃতপক্ষে আসলে আন্তর্জাতিক শ্রম মানের যে আসলে যা যা উপকরণ রয়েছে, যে যে মানদণ্ড রয়েছে, সেটি আসলে আমাদের আইনে প্রতিফলিত সঠিকভাবে হয়নি। যেটুকু মাত্রায় আছে সেটুকু কার্য করার জন্য আমাদের রাষ্ট্রের যে শ্রম ব্যবস্থাপনার যে মেকানিজম রয়েছে, সেই মেকানিজমটি অতি দুর্বল। আমরা যদি কর্মক্ষেত্রের দুর্ঘটনার কথা বলি, তাহলে দেখেন যে রানা প্লাজার মতো ঘটনা ঘটার পরেও কিন্তু আমাদের এই কর্মক্ষেত্রের মৃত্যু মিছিল কি থেমেছে? আমরা কিন্তু তারপরেও ডিএম কন্টেইনার ডিপো দেখেছি। বুলবুল, আমি একটু যেতে চাই অ্যাডভোকেট আব্দুর রশিদের কাছে। আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আপনার কাছে আসবো। অ্যাডভোকেট আব্দুর রশিদ, যেই কথাগুলো আসনাবি বুলবুল বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই বিষয়গুলো নিয়ে। আমি সাথে একটু আপনার কাছে একটু প্রশ্ন রাখি যে ভবিষ্যতের যে শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে তাল মিলিয়ে এবং বাংলাদেশের যে শ্রমবাজার নিয়ে আমরা আলোচনা করছি, এখানে টেকনোলজির একটা ইম্প্যাক্ট রয়েছে, প্রযুক্তির একটা বড় প্রভাব পড়বে সামনে আরও বেশি, এবং প্রশিক্ষণের একটি বড় বিষয় রয়েছে। এই যে জায়গাগুলো আপনি কিভাবে দেখেন আমেরিকা অথবা আমি যদি বলি প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এই জায়গাটা আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। যুগোপযোগী প্রশ্ন এটা। আসলে আমি আপনাকে বলি, একটা ভয়ঙ্কর বিশ্ব কিন্তু আমরা খুব আগামী 10, 12, 15 বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে যাচ্ছি। আমি জানি না বাংলাদেশ এটার জন্য কতটুকু প্রস্তুত বা কতটুকু তাদের প্রস্তুতি আছে। এবং এই জগৎটার নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি জানেন যে পশ্চিমা বিশ্বে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা, অনেক কিছু হচ্ছে, এবং এগুলো একসময় মানুষের চাকরির শ্রমিকদের কমিয়ে দিবে। যেমন আপনি আমার সামনে কথা বলছেন, আপনি হুবহু একটা আপনার অবিকল একটা ডল বানিয়ে আপনার ভয়েস দিয়ে আপনার কথাই কিন্তু এই প্রচার করা সম্ভব এআই এর মধ্যে দিয়ে, এবং সেখানে আপনার দরকার নেই, অর্থাৎ আপনার চাকরি আপনার না থাকলেও সমস্যা নেই। এইভাবে করে মানুষকে রিপ্লেস করছে যে টেকনোলজি। এই টেকনোলজির জন্য যদি আমরা প্রস্তুত না থাকি, তাহলে কিন্তু আমরা একটা সময় গিয়ে সাফার করব। তো এখন দেখেন, আমি শুধু একটু শ্রমিক ইউনিয়নটা টানি, যে শ্রমিক ইউনিয়নটা হচ্ছে একটা বার্গেন ফোর্স তৈরি করার একটা মিডল গ্রাউন্ড প্ল্যাটফর্ম। কিন্তু এই শ্রমিক ইউনিয়ন বাংলাদেশে মানে ইফেক্টিভ হতে পারছে না, কার্যকরী হতে পারছে না। এটার যে সমস্যাগুলো বুলবুল সাহেব বললেন, সেগুলো কিন্তু আসলে নজরে নেওয়ার মতো। কারণ হচ্ছে যে এই যে শ্রমিক নেতারা, তারা কিন্তু দলীয় রেজুর ভিত্তিক অনেক সময় চলে যায়। তাদের কিন্তু ত্রুটি আছে। যে সরকার ক্ষমতা থাকে তার কথা না আসলে তার হয় না, কিংবা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে চলে যায়। অল্প মালিক পক্ষের কথা শুনে অনেক সময় শ্রমিকদের অধিকারকে ওখানে নস্যাৎ করা হয়। এমন কথা হচ্ছে, এগুলোকে মনিটর করবে কে? এই যে এই জিনিসগুলো, এগুলো দেখা, যেমন আমাদের এখানে কোম্পানিগুলোতে ক্যামেরা রাখা হয়। এখানকে যদি কেউ ঘুষ সাথে লেনদেনের সাথে কোনোভাবে জড়িত হয়, তাৎক্ষণিকভাবে তার যদি প্রমাণ কেউ সরবরাহ করতে পারে, তার জন্য কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশে তো এগুলো খুব প্র্যাকটিক্যাল, কিন্তু এগুলো বন্ধ করার জন্য যে প্র্যাকটিক্যাল স্টেপস গুলো নেওয়া দরকার, সেগুলো তো বাংলাদেশে নেওয়া হয় না। এখন আসি আপনি যে দ্বিতীয় বিষয়টি বললেন, যে আমাদের বা আমেরিকাতে আমরা যে মানে আমাদের শ্রমিক আইনগুলো, এগুলো কিন্তু দেখেন ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আছে, কিন্তু জাতিসংঘ কিন্তু মে দিবস পালন করছে। এখন কথা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো যে আমরা তৈরি করেছি, এগুলো আসলে সারা পৃথিবীতে
সারা পৃথিবীর শ্রমবাজারকে রিসাফল করার জন্য আসলে কি করছে এবং এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য তারা আসলে কতখানি উদ্যোগ নিচ্ছে, এটাও কিন্তু একটা বিষয়। যেমন বাংলাদেশকে আমেরিকা 11টি শর্ত দিয়েছে যে এই শর্তগুলো পালন করতে হবে। এখন একটা দেশের উপর চাপ প্রয়োগ করছে, তোমাকে এই শর্ত পালন করতে হবে, আমার মাল তোমাকে এই মালগুলো নিতে হবে, তোমার সাথে আমার বাণিজ্যিক ঘাটতি আছে সেগুলো পূরণ না করলে তোমার জিএসপি সুবিধা আমি বন্ধ করে দিব। বাংলাদেশের সাথে আমেরিকা 2023 সালে এমন একটা টিকফা চুক্তি হয়, এই টিকফা চুক্তি মানে শর্ত অনেকগুলো বাংলাদেশের উপর জুড়ে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে এগুলো কিন্তু বড় বড় এক ধরনের চ্যালেঞ্জ। এগুলো চ্যালেঞ্জের জন্য আমাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো আমাদের আছে কিনা, এবং এই প্রস্তুতিগুলো যদি আমরা নিতে না পারি তাহলে কিন্তু এটা যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি বাংলাদেশেই কিন্তু পিছিয়ে যাবে, বাংলাদেশের মানে শ্রমিকরা কিন্তু বঞ্চিত হবে এবং নির্যাতিত হবে। এবং আমরা কিন্তু কিছু দেখেন, শ্রমিকরাই হচ্ছে একটা অর্থনীতির হচ্ছে মূল চালিকা শক্তি। এগেন বাংলাদেশে কিন্তু 8 কোটি শ্রমিক রয়েছে। 8 কোটি মানুষ যদি বাংলাদেশে কাজ করতে পারে তাই বাংলাদেশের ডেভেলপমেন্ট কিন্তু অতি দ্রুত এবং খুব দ্রুত হওয়া সম্ভব। কিন্তু এটা হচ্ছে না কেন? এটা কারণই হচ্ছে যে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, শ্রমিকদের অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের যে রিকমেন্ডেশনের মধ্যে এসেছে এবং শ্রমিকরা যেগুলো দাবি করছে, এগুলো নিয়ে আমরা যদি সত্যিকার অর্থে বসে বাংলাদেশের সংবিধান, আইন এবং আদালতকে যদি মানে রিসাফল না করি, সংস্কার না করি এবং এগুলো পেছনে যদি সংবেদনশীল না করি, তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেখানে কিন্তু রয়ে যাব। সর্বশেষ যে কথাটা বলি সেটা হচ্ছে, দেখেন এইখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ওয়ার্কার্স কম্প নামে একটা এখানে আইন আছে। এমপ্লয়াররা কিন্তু একটা ইন্স্যুরেন্স মানি পে করে এমপ্লয়ীদেরকে জন্য। যদি এমপ্লয়ি ওয়ার্ক প্লেসে যদি কোনো কারণে ইনজিউর হয় তাহলে কিন্তু যতদিন সেই ইনজুরিতে সাফার করবে, কাজ করতে পারবে না, ততদিন কিন্তু তাকে ঘরে বসেই কিন্তু তার বেতনের একটা বড় অংশ দেওয়া হবে। নট অনলি দ্যাট, তার চিকিৎসার জন্য যা যা দরকার, যত বড় ধরনের চিকিৎসা হোক না কেন, সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসার জন্য তাকে দেওয়া হবে এবং সেই জন্য তাকে কোনো পয়সা পে করতে হবে না। এই যে এই ধরনের আইনগুলো যেগুলো মানুষকে সেফ এবং সিকিউর করে, তো এরকম যদি আমরা যদি ব্যবস্থা করে যদি শ্রমিকদেরকে সেফ এন্ড সিকিউর করতে পারি তাহলে কিন্তু শ্রমিকদের মাধ্যমে কিন্তু আরো অনেক বেশি অর্থনৈতিক মানে ডেভেলপমেন্টটা বাংলাদেশে ঘটানো সম্ভব, আলটিমেটলি যেটা বাংলাদেশের অপময় উন্নতির দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। তো এটাই ছিল কথা। ধন্যবাদ আপনাকে। জি জি আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আসলে বুলবুল, আমাদের সময় একদম শেষ। খুব ছোট করে আমি একটু আপনার কাছে আসি যে শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, এটা কি আসলে শ্রমিকদের মতামতের প্রতিফলন ঘটছে? কতটা ঘটছে আপনি যদি ছোট্ট করে বলতেন 1 মিনিটে। আপনার সাউন্ডটি বন্ধ করা হাসান বুলবুল। জি, শ্রমিকদের সামগ্রিক যে চাওয়া, সেই চাওয়া তো এই সংস্কার কমিশনের সর্বতোভাবে প্রতিফলন ঘটবে না। তবে যেহেতু এই সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন তিনি দীর্ঘদিন শ্রমিক অধিকার নিয়ে কাজ করেছেন, ফলে তিনি চেষ্টা করেছেন আমাদের দেশের যতগুলি শ্রমখাত রয়েছে সেই শ্রমখাতের যে প্রকৃত চিত্র সেটি যত সম্ভব তুলে নিয়ে আসার, এবং সেখানে তিনি এই চেষ্টাটিও করেছেন যে মালিকদের সামনে তাদেরকে মানবিকভাবে চিন্তা করার যে বিষয় সেই কথাটি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ফলে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমাদের শ্রমখাতের একটি যে সংকটগুলো ছিল সেই সংকটের একটি বড় অংশ এখানে প্রতিফলিত হয়েছে। আপনি যে কথাটি বলছিলেন রশিদ ভাইকে, যে প্রযুক্তির উন্নয়নের যে প্রশ্নটি, সেটি হচ্ছে আমাদের দেশের যে সরকার, সেই সরকার আসলে প্রযুক্তির উন্নয়নে যে দক্ষতা তৈরি করা দরকার সেই দক্ষতাটি আসলে কতখানি জরুরি এবং সেটির জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কত জরুরি সেটি আসলে আমাদের আমলাতন্ত্র কতখানি বোঝে সেটি নিয়ে প্রশ্ন। আমরা কিন্তু পূর্বে সরকারের কাছে দেখেছি যে জাস্ট ট্রানজিশন, সেই ট্রানজিশনের জন্য যে তহবিল, সেই তহবিল নিয়ে এসে ফুটওভার ব্রিজ তৈরি করতে, ফুটওভার ব্রিজের সাথে 3টা গাছ লাগাতে আমরা দেখেছি। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের মূল সম্পদ তো মানব সম্পদ, সেই মানব সম্পদের উন্নয়নের জন্য আসলে সেখানে কার্যকর যে পরিকল্পনা সেটির অভাব আমরা দেখেছি। আমরা যখন দেখছি যে গরিব রিক্সা চালকরা প্রযুক্তির একটি ব্যবহার করছে, সেই প্রযুক্তির ব্যবহারটাকে তাকে কিভাবে একটি শৃঙ্খলার মধ্যে আনা যায়, একটি আইনের আওতায় আনা যায়, সেটির পরিবর্তে আমরা ব্যাটারি আমদানি কিন্তু বন্ধ করি নাই, কিন্তু আমরা ব্যাটারি যখন ব্যবহার করা হচ্ছে তখন সেই রিক্সা চালকদের উপর হামলা হচ্ছে, আর তার পক্ষে যখন দাঁড়াচ্ছে তখন আল কায়েদারি জয় মিরাজ উদ্দিনের মতো লোকদেরকে গ্রেফতার করে বিশেষ আইনে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। ফলে আমাকে শেষ করতে হবে, সময় আমাদের একদম শেষ। ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সেই দেশবাসী, তার দর্শক, তাদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং সমালোচক রশিদ ভাইকে ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। হাসান বুলবুল, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। দর্শক, ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।